বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের পঞ্চম অধ্যায় সরল সমীকরণ যে অধ্যায়টি আছে, এই অধ্যায়ের অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে, আমরা এই অনুশীলনীর প্রশ্নগুলো আমরা এক এক করে বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভিডিওটি যাতে লং না হয় এ কারণে আমরা অ্যান্সারগুলো এখানে লিখে রেখেছি। আমরা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার এক এক করে বুঝে দেব। তো দেখো, আমাদের এক নম্বরে বলা আছে যে x+3=8 সমীকরণের চলকের মান নিচের কোনটি। তো চলক আসলে কি? অজানা রাশির মানটাই হচ্ছে আমাদের চলক। যেমন এখানে x আছে, x আসলে x এর মান কত এটা আমরা জানি না। তো যখন এটা আমরা সমাধান করে x এর মানটা বের করব তখনই বলতে পারবো যে আসলে x এর মানটা কত, তাই না? তো দেখেন, আমরা যদি একটু দেখি যে এখানে x+3=8 দেওয়া আছে। তাহলে আমরা যদি এখন এখানে যেহেতু এক্সের সাথে 3টা প্লাস আকারে আছে, তো আমরা শুধু এক্সের মান বের করব। এ কারণে আমরা যদি উভয় পক্ষে -3 বিয়োগ করি, উভয় পক্ষ থেকে যদি -3 বিয়োগ করি, তাহলে এখানে +3 আর -3 বাদ যাবে, অর্থাৎ +3 থেকে -3 বাদ দিলে 0। তার মানে এখানে থাকে হচ্ছে x, আর এখানে 8 থেকে যদি 3 বাদ দিই তাহলে হয় হচ্ছে 5। তার মানে x হচ্ছে 5। আমরা এখানে লিখেছি যে উভয় পক্ষ থেকে 3 বিয়োগ করে পাই। তাহলে চলকের মান আমরা পাইলাম কত? 5, অর্থাৎ খ নাম্বার। এরপরে আমরা যদি 2 নাম্বার কোশ্চেনটা দেখি, এখানে বলা আছে 4x=8 সমীকরণের মূল নিচের কোনটি। চলকের মানটাই আসলে মূল, ঠিক আছে? চলকের মানকে আমরা কি বলবো? সমীকরণের মূলও বলতে পারি। তো আমরা যেহেতু এখানে দেখা যাচ্ছে যে x এর সাথে 4টা গুণন আকারে আছে, তো আমরা যদি এখন উভয় পক্ষে 4 দ্বারা যদি ভাগ করি তাহলে উপরের 4 নিচের 4 বাদ যাবে। তাহলে x=4কে আমরা যদি 4 দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে 2, অর্থাৎ অ্যান্সার হবে ক নাম্বার। আমরা যদি একটু দেখি তারপর সমাধানটা, তো দেখেন তাহলে এখানে 4x=8, আমরা এখন উভয় পক্ষে কি করব? 4 দ্বারা ভাগ করব। তাহলে এখানে চলকের সাথে যে 4 আছে সেই 4টা বাদ চলে যাবে। তাহলে 4কে 4 দ্বারা ভাগ করলে 4 বাদ যাবে, এখানে থাকবে x, আর 8কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে হবে 2, অর্থাৎ উভয় পক্ষে 4 দ্বারা ভাগ করে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা 3 নাম্বার দেখি। এখানে কি বলা আছে? ম্যাকের টাকা মেরির টাকার দ্বিগুণ। তাহলে ম্যাক এর টাকা মেরির টাকার দ্বিগুণ। কার দ্বিগুণ? মেরির টাকার দ্বিগুণ। তাহলে ম্যাকের টাকা বেশি না মেরির টাকা বেশি? অবশ্যই ম্যাকের টাকা বেশি। মেরির যা হবে তাকে 2 দ্বারা গুণ করলে ম্যাকের টাকা পাবো, ঠিক আছে? অর্থাৎ ম্যাকের টাকা মেরির টাকার দ্বিগুণ। তাদের 2 জনের মোট 30 টাকা আছে। 2 জনের মোট কত টাকা? 30 টাকা আছে। এখন মেরির কত টাকা আছে সেটা বের করতে হবে। এখানে আমাদেরকে 4টা অপশন দেওয়া আছে। তো দেখেন, মনে করি মেরির আছে x টাকা। এখন এই এক্সকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আমরা পেয়ে যাব ম্যাকের টাকা। যেহেতু শুরুতেই বলা ছিল যে মেরির টাকার দ্বিগুণ, ম্যাকের টাকা মেরির টাকার দ্বিগুণ, তার কারণে আমাদেরকে মেরির টাকা x টাকা ধরে নিতে হবে। সেই x টাকাকে আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে ম্যাকের টাকা পাবো, তাই না? তো এখন দেখেন, তাহলে প্রশ্ন মতে আমাদেরকে আবার কি বলা আছে? 2 জনের টাকা হচ্ছে 30 টাকা। তাহলে মেরির টাকা আর ম্যাকের টাকা যদি আমরা যোগ করি তাহলে 30 টাকা হবে, যেহেতু 2 জনের 30 টাকা। এখন x আর 2x, তাহলে এখানে একটা x, এখানে 2টা x, তাহলে একটা আর 2টা 3x, আর এই পাশে হচ্ছে 30। তো এখন আমরা কি করব? যেহেতু চলকের সাথে 3 আছে, তো উভয় পক্ষে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে 3 বাদ যাবে, x=30কে 3 দ্বারা ভাগ করলে 10। অর্থাৎ এই এক্সটা আসলে কি ধরেছিলাম? মেরি ধরেছিলাম, মেরির টাকা, তাই না? তাহলে মেরির টাকা হচ্ছে 10 টাকা। তো আমাদেরকে আসলে কার মান বের করতে বলছিল? মেরির কত টাকা আছে? তো আমরা বের করলাম 10 টাকা, ঠিক আছে? এরপরে যদি আমরা 4 নাম্বার কোশ্চেনটা একটু লক্ষ্য করি, এখানে কি বলা আছে যে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার হলে পরিসীমা কত মিটার? তাহলে একটা আয়তাকার বাগান, আমরা আয়তাকার বাগান অবশ্যই চিনি। আমরা জানি আয়তের হচ্ছে বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল থাকে, তাই না? তাহলে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য x মিটার, প্রস্থ y মিটার হলে পরিসীমা কত সেটা বের করতে হবে। তো দেখেন, আয়তাকার বাগানের দৈর্ঘ্য x আর প্রস্থ যদি y হয়, আমরা কি জানি? পরিসীমা সমান কি জানি? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, একটা সূত্র জানি, তাই না? তাহলে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো এখানে শুধু কি দেওয়া আছে? x - y, অর্থাৎ দৈর্ঘ্য থেকে প্রস্থ বিয়োগ দেওয়া আছে, তাই না? এরপরে এখানে আবার কি দেওয়া আছে? দৈর্ঘ্য থেকে প্রস্থ বিয়োগ করে তাকে 2 দ্বারা গুণ, এটাও হবে না। এখানে দৈর্ঘ্য আর প্রস্থ যোগ আছে, কিন্তু আমাদের সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ।
তাহলে যেখানে দেখেন ঘ নাম্বারে কী আছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য এক্স প্রস্থ ওয়াই, তো এটাই হবে আমাদের অ্যান্সার ঘ নাম্বার। এরপরে দেখেন 5 নাম্বার, যদি এক্স এর দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল 9 হয় তবে এক্স এর মান কোনটি? তাহলে কি বলছে, এক্স এর দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল 9 যদি হয় তবে এক্স এর মান কোনটি সেটা আমরা বের করব। তো দেখেন তাহলে এক্স এর দ্বিগুণ হচ্ছে 2x, তার সাথে যদি 3 আমরা যোগ করি তাহলে কত হবে 9, এটা হচ্ছে প্রশ্ন মতে আমরা লিখতে পারি, মাঝখানে ইকুয়াল চিহ্ন দিয়েছি, তাই না? তো এখন 2x + 3 = 9, তো এই পাশে +3 আছে, তাই না? তো এই 3টা বাদ দেওয়ার জন্য আমরা কি করব, উভয় পক্ষ থেকে -3 বিয়োগ করতে পারি, ঠিক আছে? অথবা এই পাশের +3 ওই পাশে যা -3 হবে, যেমন 2x এ পাশে 9 আছে আর এই পাশে +3 ছিল, এই পাশে এসে -3, আমরা এটাও করতে পারি। এখন যদি আমরা 9 থেকে 3 বাদ দিই তাহলে 6, 2x = 6। এখন 2x এর সাথে গুণন আকারে পাশে যা ভাগ হবে, অর্থাৎ 6কে 2 দ্বারা ভাগ করলে 3 হবে, অর্থাৎ x = 3। তাহলে x এর মান কত? 3, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যদি 6 নাম্বার কোশ্চেনটা একটু লক্ষ্য করি, এখানে কি বলা আছে দেখেন যে 6x + 3 = 9 সমীকরণটিতে চলক একটি, এখানে চলক কিন্তু একটি আছে। এখানে আমরা দেখব হচ্ছে অজানা রাশি কয়টি, ঠিক আছে? অজানা রাশি কি আছে, শুধু x আছে, তাই না? তাহলে চলক একটি আছে। এরপর হচ্ছে চলকের সূচক 1, অর্থাৎ চলকের যে উপরে যে সংখ্যাটা থাকে অথবা চলকের যে পাওয়ার অথবা ঘাত, এটাই হচ্ছে কি সূচক। তাহলে x এর পাওয়ার কি কিছু আছে অথবা ঘাত কি কিছু আছে অথবা x এর উপরে কি কিছু আছে? নাই। তাহলে কিছু নাই মানে 1 আছে, কিছু না থাকলে কি হবে, অবশ্যই 1 হবে। তাহলে আমরা বলতে পারি যে চলকের সূচক হচ্ছে 1। এরপরে বলতেছে যে এই সমীকরণটাতে চলকের মান 2। তো এখানে যদি আমরা সমাধান করি 6x + 3 = 9, তাহলে 6x = এপাশে 9 আছে আর এপাশে +3 ওপাশে যায় -3, তাহলে 6x = 9 থেকে 3 বাদ দিলে 6। এখন x এর সাথে 6 গুণন আকারে আছে, ওপাশে যায় ভাগ, 6কে 6 দ্বারা ভাগ করলে 1। তো এখানে আমাদেরকে চলকের মান বলছে 2, কিন্তু আমরা চলকের মান পাইছি হচ্ছে কত, 1, তাই না? তো দেখেন তাহলে আমরা দেখতেই পারতেছি 1 আর 2টা হচ্ছে রাইট। তাহলে এখানে আমরা আমাদেরকে বলছে যে নিচের কোনটি সঠিক, তাহলে আমরা কি বলবো, ক নাম্বারটা 1 আর 2, তাই না? আমরা কিছুক্ষণ আগেই দেখলাম। আচ্ছা, এরপরে আমরা 7 নাম্বার কোশ্চেনটা একটু লক্ষ্য করি। এখানে কি বলছে, a, b, c যে কোনো সংখ্যা এবং a = b হলে, এখানে a b c হচ্ছে যে কোনো 3টা সংখ্যা এবং এই সংখ্যাগুলোর ভিতরে a আর b হচ্ছে সমান। এখানে বলাই আছে a = b হলে আমাদেরকে বলতেছি যে ac = bc। দেখেন এপাশে a আছে এপাশে b আছে, উভয় পক্ষে আমরা c দ্বারা গুণ করছি, যেহেতু মাঝখানে ইকুয়াল মানে কি উভয় পক্ষ সমান। তো আমরা জানি যে a আর b হচ্ছে সমান, তাহলে এখানে a আছে এখানে b আছে, তাহলে এখানেও c দ্বারা গুণ এপাশেও c দ্বারা গুণ, তাহলে উভয় পক্ষে যেহেতু c দ্বারা গুণ করা হয়েছে তার মানে 1 নাম্বারটা রাইট, ঠিক আছে? এরপরে যদি আমরা 2 নাম্বারটা দেখি যে a + c = b + c, যেহেতু a আর b সমান তো উভয় পক্ষে এপাশেও c যোগ করেছি এপাশেও c যোগ করেছি, অর্থাৎ সমান রাশি যোগ করেছি, তাহলে তো উভয় পক্ষে সমানই হবে, তাই না? এরপর হচ্ছে a - c = b - c, তাহলে a আর b হচ্ছে সমান, এ পক্ষ থেকেও c বিয়োগ করা হয়েছে এ পক্ষ থেকেও c বিয়োগ করা হয়েছে, তার মানে আমরা বলতে পারি যে এটাও রাইট। তাহলে কোনটা অ্যান্সার হবে, নিচের কোনটি সঠিক? আমরা অবশ্যই বলতে পারি যে 1 2 3 তিনটাই সঠিক। এরপরে আমাদেরকে বলছে যে নিচের তথ্যের আলোকে 8 ও 9 নং প্রশ্নের উত্তর দাও। তো আমরা একটু দেখি, তো আমাদেরকে এখানে কি বলা আছে দেখেন যে দুইটা সংখ্যার বিয়োগফল 30 এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যার 4 গুণ। দুইটা সংখ্যার বিয়োগফল 30 আর বড় সংখ্যাটা ছোট সংখ্যাটার 4 গুণ। তো দেখেন আমরা একটু দেখি যে বড় সংখ্যা ও ছোট সংখ্যার অনুপাত তাহলে কত হবে। তো আমরা অবশ্যই বলতে পারি দেখেন বড় সংখ্যা, যেহেতু এখানে বলা আছে যে বড় সংখ্যাটি ছোট সংখ্যার 4 গুণ, তাহলে বড় সংখ্যাটা যদি 4 হয় ছোট সংখ্যাটা হবে 1, অথবা ছোট সংখ্যাটা যদি 1 হয় একে 4 দ্বারা গুণ করলে বড় সংখ্যাটা পাবো। যেহেতু এখানে বলা আছে বড় সংখ্যাটি ছোট সংখ্যাটি 4 গুণ, তাহলে ছোট সংখ্যাটি যাই হোক না কেন তাকে 4 দ্বারা গুণ করলে বড় সংখ্যাটা পাবো। তো এখান থেকে তাহলে আমরা বলতেই পারি যে 4:1, এটাই হচ্ছে আমাদেরকে, যেহেতু বলছে বড় সংখ্যাটি ছোট সংখ্যার অর্থাৎ বড় সংখ্যা ও ছোট সংখ্যার অনুপাত কত, আগে বড় সংখ্যা আছে পরে ছোট সংখ্যা আছে, তাহলে বড় সংখ্যা 4 হলে ছোট সংখ্যা 1, অর্থাৎ ঘ নং কোশ্চেন এটাই হবে অ্যান্সার, ঘ নং অ্যান্সার। এরপরে দেখেন এখানে বড় সংখ্যা ছোট সংখ্যার অনুপাত, তাহলে আমরা বলতে পারি 4x:x, অর্থাৎ 4:1, ঠিক আছে? আমরা সাধারণ রাশি উভয় পক্ষে x ধরেছি। আচ্ছা, এখন 9 নম্বরটা যদি আমরা একটু লক্ষ্য করি, ছোট সংখ্যাটি কত, তাহলে ছোট সংখ্যাটি কত আমরা সেটা বের করব। তো দেখেন দুইটা সংখ্যা
একটা হচ্ছে ছোট সংখ্যা আর একটা হচ্ছে বড় সংখ্যা এবং তাদের বিয়োগফল দেওয়া আছে 30। তাহলে ছোট সংখ্যাটা আমরা ধরেছি x, তাহলে বড় সংখ্যাটা হচ্ছে 4x। তাহলে তাদের বিয়োগফল অর্থাৎ বড়টার থেকে ছোটটা বিয়োগ করলে যে বিয়োগফল সেটা হচ্ছে কত 30। তাহলে এখন 4x থেকে x বাদ দিলে 3x আর এই পাশে হচ্ছে 30। তো এখন 30কে যদি x এর সাথে যেহেতু 3 গুণন আকার আছে পাশে যায় ভাগ হবে, অর্থাৎ 30কে x দ্বারা ভাগ করলে কত হবে 10 হবে, তাই না? তাহলে ছোট সংখ্যাটি কত হবে? অবশ্যই 10 হবে। আচ্ছা, এরপরে আমরা যদি 10 নম্বর প্রশ্নটা একটু দেখি। বিমল দোকান থেকে মোট 30 টাকায় একটি খাতা ও একটি পেন্সিল কিনলো। তাহলে বিমল কি করলো? দোকান থেকে 30 টাকা দিয়ে একটা খাতা ও একটা পেন্সিল কিনলো, ঠিক আছে? পেন্সিলের দাম, এখানে বলা আছে যে পেন্সিলের দাম, দেখেন পেন্সিলের দাম x টাকা এবং খাতার দাম পেন্সিলের দামের দ্বিগুণ। তাহলে বিমল দোকান থেকে 30 টাকা দিয়ে একটা খাতা ও একটা পেন্সিল কিনছে। এখানে আবার বলা আছে যে পেন্সিলের দাম x টাকা এবং খাতার দাম পেন্সিলের দামের দ্বিগুণ। এখন নিচের তথ্যগুলো লক্ষ্য করো। তাহলে খাতার দাম কত হবে? 3x টাকা। 3x টাকা হবে না, কেন হবে না? কারণ আমাদেরকে বলা ছিল যে পেন্সিলের দামের দ্বিগুণ হলে 2x হইতে পারতো, ঠিক আছে? যেহেতু পেন্সিলের দাম x টাকা, তাহলে খাতার দাম কত হবে? 2x টাকা হবে, তাই না? কিন্তু এখানে দেওয়া আছে 3x টাকা, এটা তার কারণে হবে না, ঠিক আছে? তাহলে খাতার দাম কি হবে? পেন্সিলের দামের দ্বিগুণ, যেহেতু এখানে বলা আছে দ্বিগুণ, তার মানে এটা হবে না 1 নাম্বারটা। তাহলে এরপর হচ্ছে প্রশ্ন মতে সমীকরণটা কি হবে? x + 2x = 30। হ্যাঁ, অবশ্যই এটা হবে। কেন না? কারণ হচ্ছে পেন্সিলের দাম x টাকা আর খাতার দাম হচ্ছে পেন্সিলের দামের দ্বিগুণ 2x টাকা, অর্থাৎ x-কে 2 দ্বারা গুণ করলে 2x হবে। এবং দোকান সে 30 টাকা দিয়ে খাতা আর পেন্সিল কিনছিল। তাহলে আমরা কি করব? এই যে পেন্সিল আর খাতা যদি যোগ করি তাহলে 30 লিখতে পারি। তাহলে x + 2x = 30, তাই না? তার মানে এটা হচ্ছে রাইট। এরপরে হচ্ছে খাতার দাম 20 টাকা হলে পেন্সিলের দাম 10 টাকা, অবশ্যই রাইট। কেননা সে দোকান থেকে দোকানদারকে 30 টাকা দিছে, দিয়ে একটা খাতা কিনছে আর একটা পেন্সিল কিনছে। আর যেহেতু খাতার দামটা পেন্সিলের দামের দ্বিগুণ, তাহলে আমরা বলতেই পারি যে পেন্সিলের দাম 10 টাকা হলে খাতার দাম 20 টাকা হবে, অর্থাৎ 10কে 2 দ্বারা গুণ করলে 10 × 2 = 20। তাহলে 20 আর 10-এ কত? 30, তার মানে এটা রাইট। তাহলে আমরা বলতে পারি 2 আর 3 এই দুইটা হচ্ছে রাইট, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার কি হবে? 2 আর 3, অর্থাৎ গ নাম্বার হবে অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। তো এখন আমরা দেখব হচ্ছে আমাদের যে 11 নাম্বার কোশ্চেন আছে সেইটা দেখি। তো দেখেন 11 নাম্বার কোশ্চেনে আমাদেরকে কি বলা আছে? এখানে বলা আছে যে একটি সংখ্যা 8 হলে দুইটি স্বাভাবিক সংখ্যার যোগফল 24। 11 নম্বরে বলা আছে দুইটি স্বাভাবিক সংখ্যার যোগফল 24, তাহলে একটি সংখ্যা 8 হলে অপর সংখ্যার নিচের কোনটি? একটি সংখ্যা 8 হলে অপর সংখ্যার নিচের কোনটি? এটা হচ্ছে 11-র 1। দুইটি স্বাভাবিক সংখ্যার যোগফল আমাদেরকে দেওয়া আছে 24। এখন 1 নম্বরে বলা আছে একটি সংখ্যা 8 হলে অপর সংখ্যাটি নিচের কোনটি? ঠিক আছে, তো আমরা এই কোশ্চেনটার অ্যান্সারটা একটু দেখি আমরা কিভাবে বের করলাম, তাহলে দেখলেই বুঝতে পারবো। তো দেখেন এখানে আমরা ধরে নিয়েছি বা মনে করি যে একটি সংখ্যা হচ্ছে x, তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারবো? 8 + x = হচ্ছে 24। যেহেতু আমাদেরকে বলা আছে একটি সংখ্যা 8 হলে অপর সংখ্যাটি কত, তাহলে 8 + x = 24। তো আমরা এখন কি করতে পারি? এই x এর আমরা যেহেতু x এর মান বের করব, অপর সংখ্যাটি x, তাহলে প্রশ্ন মতে 8 + x = 24। তাহলে এখন এই যে এই x এর সাথে যে 8 আছে, 8 এর সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, তাই না? তো এই 8টা বাদ দেওয়ার জন্য আমরা উভয় পক্ষে কী করেছি? উভয় পক্ষ থেকে -8 বিয়োগ করেছি। তো উভয় পক্ষ থেকে যদি -8 বিয়োগ করি, এ পাশের +8 আর -8 বাদ যাবে, এখানে থাকবে x। আর 24 থেকে যদি আমরা 8 বাদ দিই তাহলে 16, তাহলে অপর সংখ্যাটি কত হবে? 16 হবে, তাই না? এরপরে হচ্ছে 2 নাম্বার। তো দেখেন এখানে কি বলা আছে যে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে প্রদত্ত যোগফল একই থাকবে। কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে প্রদত্ত যোগফল একই থাকবে? তো দেখেন এখানে আমরা একটু দেখি যে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে প্রদত্ত যোগফল একই থাকবে, অর্থাৎ আমাদের প্রশ্নে যে যোগফলে যে 24 দেওয়া ছিল, ঠিক আছে, প্রশ্নে যে যোগফল 24 দেওয়া ছিল সেই 24ই থাকবে, সেটা আমরা বের করব। তো দেখেন মনে করি সংখ্যাটি x, তাহলে সংখ্যাটির দ্বিগুণ হবে 2x। এখন কি বলেছিল? সংখ্যাটির দ্বিগুণের সাথে 6 যোগ করলে, তাহলে 2x এর সাথে আমরা লিখতে পারি 6 যদি যোগ করি তাহলে 24 লিখতে পারি, তাই না? তাহলে প্রশ্ন মতে 2x + 6 = 24। তো আমরা হচ্ছে এখন কি করব? উভয় পক্ষ থেকে যদি আমরা 6 বিয়োগ করি, উভয় পক্ষ থেকে যদি 6 বিয়োগ করি তাহলে এই যে +6 -6 বাদ যাবে, এখানে থাকবে 2x, আর 24 থেকে 6 বাদ দিলে কত? দেখেন আমরা এই পাশে যদি একটু দেখি
তাহলে 2x ইকুয়াল আমরা পাইলাম হচ্ছে 18, 24 থেকে 6 বাদ দিলে 18। এখন এই x এর সাথে যে 2 গুণন আকারে আছে, তাহলে ওই পাশে যা কি হবে, ভাগ হবে, অথবা আমরা উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করতে পারি। তাহলে এই 2 বাদ যাবে, থাকবে x, 18কে 2 দ্বারা ভাগ করলে 9, তাহলে সংখ্যাটি কত, 9। আচ্ছা, এরপরে 3 নম্বর, কোন সংখ্যা থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল প্রদত্ত যোগফলের অর্ধেক হবে। তাহলে প্রদত্ত যোগফল আমাদের কত দেওয়া ছিল, 24 দেওয়া ছিল, তাই না? তো এখন এখানে কি বলা হচ্ছে যে কোন সংখ্যা থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল প্রদত্ত যোগফলের অর্ধেক হবে। ঠিক আছে, তো দেখেন মনে করি সংখ্যাটি x, তাহলে যোগফলের অর্ধেক, যোগফল দেওয়া ছিল 24, অর্ধেক মানে তাকে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে পাবো হচ্ছে 12, 12 দুগুণ 24, তাই না? তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারবো, এখানে যেহেতু বলছিল যে কোন সংখ্যা থেকে 4 বিয়োগ করলে, আমরা সংখ্যাটি মনে করেছিলাম যে x, ঠিক আছে? তাহলে x এর থেকে যদি আমরা 4 বাদ দেই, তাহলে প্রদত্ত যে যোগফল 24 তার যে অর্ধেক 12, সেই 12 সমান হবে। এখন আমরা কি করব, উভয় পক্ষে +4 যোগ করব। তাহলে এই পাশে -4 +4 বাদ যাবে, তাহলে এই পাশে কত হবে, 12 আর 4 16, অর্থাৎ x সমান 16, অতএব সংখ্যাটি কত হবে, 16 হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা হচ্ছে এখন 12 থেকে 23 নম্বর যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু দেখি। এখানে দেওয়া আছে x + 4 ইকুয়াল হচ্ছে 13। তো যেহেতু এখান থেকে আমাদেরকে নিচের সমীকরণগুলো সমাধান করে চলকের মান বের করতে হবে, অর্থাৎ অজানা রাশির মান বের করতে হবে। এখানে x এর সাথে 4 কি আকারে আছে, যোগ আকারে আছে। তো এই x এর সাথে যে 4 যোগ আকারে আছে, এটা বাদ দেওয়ার জন্য, শুধু x এর মানটা বের করার জন্য আমরা উভয় পক্ষ থেকে -4 বিয়োগ করব। ঠিক আছে, উভয় পক্ষ থেকে 4 বিয়োগ করব। তাহলে এই পাশে আছে x + 4, এখান থেকে -4 আমরা বাদ দিলাম, আবার হচ্ছে 13, 13 থেকেও -4 কি করলাম, বাদ দিলাম। ঠিক আছে, তাহলে +4 -4 বাদ যায়, এখানে থাকে, এ পাশে থাকে x, আর 13 থেকে 4 বাদ দিলে 9, অর্থাৎ x এর মান হচ্ছে 9। এরপর হচ্ছে 13 নম্বর কোশ্চেনটা, x + 5 = 9। তো x এর মান বের করার জন্য আমরা কি করতে পারি, এই 5টা ওই পাশে নিয়ে যাইতে পারি, অথবা উভয় পক্ষ থেকে -5 বিয়োগ করতে পারি। তাহলে +5 -5 বাদ যাবে, থাকবে x, আর 9 থেকে 5 বাদ দিলে 4, অর্থাৎ x এর মান 4। এরপরে হচ্ছে 14 নম্বর কোশ্চেনটা যদি একটু দেখি, y + 1 = 10। আমরা 1টা ওই পাশে নিয়ে যায় মাইনাস করতে পারি, অথবা উভয় পক্ষ থেকে আমরা -1 বিয়োগ করতে পারি। তাহলে +1 -1 বাদ যাবে, থাকবে হচ্ছে y, আর 10 থেকে 1 বাদ দিলে 9, অর্থাৎ y এর মান হচ্ছে 9। ঠিক আছে, এরপর হচ্ছে 15 নম্বর কোশ্চেনটা দেখি, y - 5 = 11। তো আমরা কি করতে পারি, এই পাশের হচ্ছে -5 ওই পাশে নিয়ে যায় +5 করতে পারি, অথবা উভয় পক্ষ থেকে আমরা উভয় পক্ষে +5 যোগ করতে পারি। তাহলে -5 + 5 বাদ যাবে, থাকবে হচ্ছে y, আর 11-এর সাথে 5 যোগ করলে 16, অর্থাৎ y এর মান 16। এরপরে হচ্ছে আমরা যদি 16 নং কোশ্চেনটা একটু লক্ষ্য করি, যে z + 3 = 15। তো আমরা কি করতে পারি, +3 ওই পাশে নিয়ে যায় বিয়োগ করতে পারি, অথবা উভয় পক্ষ থেকে আমরা -3 বিয়োগ করতে পারি। তাহলে +3 -3 বাদ যায়, তাহলে এই পাশে থাকে z, আর 15 থেকে 3 বাদ দিলে 12, অর্থাৎ z এর মান হচ্ছে 12। এরপর 17 নম্বর কোশ্চেনটা যদি একটু দেখি, 3x = 12। আমরা কি করতে পারি, এই 3টা x এর সাথে গুণন আকারে আছে, ও পাশে যায় ভাগ করতে পারি, অথবা উভয় পক্ষে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। তাহলে উভয় পক্ষে যখন আমরা 3 দ্বারা ভাগ করলাম, 3 বাদ যায়, থাকে x, 12কে 3 দ্বারা ভাগ করলে 4, অর্থাৎ x এর মান 4। এরপরে যদি 18 নং কোশ্চেনটা একটু লক্ষ্য করি, 2x + 1 = 9। তো আমরা কি করতে পারি, প্রথমত এই 1টা আমরা ওই পাশে নিয়ে যা বিয়োগ করতে পারি, এই পাশে 9 আছে, +1, এই পাশে এসে -1 করতে পারি, অথবা উভয় পক্ষ থেকে আমরা -1 বিয়োগ করতে পারি। তো -1 বিয়োগ করলে কি হবে, +1 -1 বাদ যাবে, থাকবে 2x, আর 9 থেকে 1 বাদ দিলে 8। ঠিক আছে, এখন আমরা কি করতে পারি, x এর সাথে যে 2 আছে, গুণন আকারে আছে, এটা এই পাশে নিয়ে এসে ভাগ করতে পারি, অথবা উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 2 বাদ যায়, থাকে হচ্ছে x, 8কে 2 দ্বারা ভাগ করলে 4, অর্থাৎ x এর মান হচ্ছে 4। এরপরে 19 নম্বর কোশ্চেনটা যদি একটু লক্ষ্য করি, তাহলে 4x - 5 = 11। আমরা এখানে কি করতে পারি, এপাশে -5, এপাশে এসে ডান পাশে আসে +5 করতে পারি, অথবা আমরা উভয় পক্ষে +5 যোগ করতে পারি। তো উভয় পক্ষে যদি আমরা +5 যোগ করি, তাহলে দেখেন এই -5 +5 বাদ যায়, থাকে 4x, আর 11 আর পাশে হচ্ছে 16। এখন এই যে x এর সাথে যেহেতু 4 গুণন আকারে আছে, এই 4টা ওই পাশে যায় ভাগ করতে পারি, অথবা উভয় পক্ষে 4 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 4 বাদ যায়, থাকে x, আর 16কে 4 দ্বারা ভাগ করলে 4, অর্থাৎ 4 4 16, x এর মান 4। এরপরে আমরা যদি 20 নং কোশ্চেনটা একটু লক্ষ্য করি, এখানে দেওয়া আছে 3x - 5 = 17। তাহলে আমরা কি করতে পারি, এই -5 এই পাশে এনে আমরা +5 করতে পারি, অথবা উভয় পক্ষে আমরা +5 যোগ করতে পারি। যখন আমরা +5 যোগ করব, -5 +5 বাদ যাবে, থাকবে 3x, আর 17-এর সাথে 5 যোগ করলে হবে 22।
এখন এই যে এক্সের সাথে যে 3 আছে এটা যেহেতু গুণনাকার আছে এই পাশে নিয়ে আমরা ভাগ করতে পারি অথবা উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 3 3 বাদ যাবে, থাকবে এক্স, আর 22কে 3 দ্বারা ভাগ করলে আমরা যেহেতু পূর্ণ সংখ্যা পাচ্ছি না, দশমিক সংখ্যা পাচ্ছি, তার কারণে এটাকে আমরা ভগ্নাংশ আকারেই রাখলাম, অর্থাৎ 22/3। এরপরে হচ্ছে 21 নম্বর কোশ্চেনটা যদি একটু দেখি, 7x - 2 = x + 16। তো আমরা এখন কি করতে পারি, যেহেতু উভয় পক্ষে আমাদের কি আছে, এক্স আছে, তো আমরা প্রথমত এই যে 7x এর সাথে যে -2 আছে, এই -2টা আছে, এই -2টা বাদ দেওয়ার জন্য এখানে শুধু 7x রাখার জন্য আমরা কি করব, এই -2টা ওই পাশে যা +2 করতে পারি, অথবা উভয় পক্ষে আমরা +2 যোগ করতে পারি। তো আমরা উভয় পক্ষে কি করেছি, +2 যোগ করেছি। দেখেন 7x - 2 যা ছিল তাই, x + 16 যা ছিল তাই, এপাশে +2 যোগ করেছি, এপাশেও +2 যোগ করেছি। তাহলে -2 +2 বাদ যায়, থাকে 7x, আর 16 সাথে যদি 2 যোগ করা হয় তাহলে হয় 18, অর্থাৎ x + 18। এখন আমরা কি করব, এপাশে 7x আর এপাশে হচ্ছে x + 18। তো এই এক্সটা বাদ দেওয়ার জন্য এখানে 7টা x যেহেতু আমাদের আছে এপাশে, তো এই পাশে একটা x, এইটা বাদ দেওয়ার জন্য আমরা উভয় পক্ষ থেকে x বিয়োগ করতে পারি। তাহলে বিয়োগ করলে দেখেন আমরা একটু যদি দেখি, তাহলে উভয় পক্ষ থেকে যদি আমরা x বিয়োগ করে দিই, তাহলে 7x থেকে x বাদ দিলে 6x, আর এই পাশে +x - x বাদ যায়, থাকে হচ্ছে 18। ঠিক আছে, তো x এর সাথে যেহেতু 6 গুণন আকারে আছে, আমরা এই পাশে নিয়ে ভাগ করতে পারি, অথবা উভয় পক্ষকে 6 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 6 6 বাদ যাবে, 6 দ্বারা ভাগ করলে 6 6 বাদ যাবে, থাকবে x, আর 18কে 6 দ্বারা ভাগ করলে 3 3 6 18, অর্থাৎ x এর মান হচ্ছে 3। এখন যদি আমরা 22 নং কোশ্চেনটা একটু লক্ষ্য করি, 3 - x = 14। তো আমরা এখানে কি করতে পারি, এই 3টা ওই পাশে নিয়ে যা, এ পাশে +3 ওই পাশে নিয়ে যা -3 করতে পারি, অথবা আমরা উভয় পক্ষ থেকে -3 বিয়োগ করতে পারি। তো আমরা উভয় পক্ষ থেকে যদি -3 বিয়োগ করি, -3 + 3 বাদ যায়, তাহলে এখানে থাকে -x, আর 14 থেকে 3 বাদ দিলে 11। ঠিক আছে, এখন এই যে মাইনাসটা আমরা হচ্ছে এই পাশে নিয়ে আসি। ঠিক আছে, তাহলে x = হবে -11, অর্থাৎ x এর মান হচ্ছে -11। আচ্ছা, এরপরে আমরা যদি 23 নং কোশ্চেনটা একটু লক্ষ্য করি, এখানে দেওয়া আছে 2x + 9 = 3। তাহলে আমরা কি করব, যেহেতু 2x এর সাথে 9 আছে, তাহলে উভয় পক্ষ থেকে আমরা -9 বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে +9 - 9 বাদ যায়, থাকে 2x, আর এখানে আমাদের যেহেতু বড় সংখ্যার সামনে মাইনাস আর ছোটো সংখ্যার সামনে প্লাস, তাহলে 9 থেকে 3 বাদ দিলে 6, তাহলে হবে -6। ঠিক আছে, এরপরে আমরা কি করব, যেহেতু x এর সাথে 2 গুণন আকারে আছে, আমরা উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করব, 2 2 বাদ যাবে, থাকবে x, তাহলে 6কে 2 দ্বারা ভাগ করলে 3, আর যেহেতু এখানে মাইনাস আছে -3। ঠিক আছে, x এর মান হচ্ছে -3। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেগুলো। এখানে বলা আছে যে সমীকরণ গঠন করে সমাধান করো 28 থেকে 35 নাম্বার পর্যন্ত। ঠিক আছে, তো অর্থাৎ 24 থেকে 35 নাম্বার পর্যন্ত। তো এখানে আমাদেরকে 24 নম্বরে বলা আছে যে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। তাহলে মনে করি সংখ্যাটি x। ঠিক আছে, মনে করি সংখ্যাটি x, তাহলে সংখ্যাটির দ্বিগুণ কি হবে, 2x। তাহলে সংখ্যাটির দ্বিগুণ হবে 2x, এবং এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে কি হবে, 2x + 6। তাহলে প্রশ্ন মতে ওনারা আবার বলছে 14 হবে। তাহলে প্রশ্ন মতে 2x + 6 = কত, 14। ঠিক আছে, তো আমরা এই 6টা বাদ দেওয়ার জন্য আমরা কি করব, উভয় পক্ষ থেকে -6 বিয়োগ করব। তাহলে +6 - 6 বাদ যায়, এ পাশে থাকে 2x, আর 14 থেকে 6 বাদ দিলে 8। এই 2টা আবার বাদ দেওয়ার জন্য উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করব, 2 2 বাদ যায় x, আর 8কে 2 দ্বারা ভাগ করলে 4, অর্থাৎ x এর মান হচ্ছে 4। তাহলে সংখ্যাটি কত হবে, 4। এরপর হচ্ছে 25 নাম্বার, কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে। কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11। মনে করি সংখ্যাটি x, তাহলে সংখ্যাটি থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে সংখ্যাটি কি হবে, x - 5। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, দেখেন, তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, x - 5 = 11। যেহেতু বলছিল যে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে 11 হবে, তাই না, তো আমরা সেটা লিখলাম। এই -5টা বাদ দেওয়ার জন্য উভয় পক্ষে +5 দ্বারা যোগ করব। তাহলে +5 যোগ করলাম, তাহলে -5 + 5 বাদ যায়, তাহলে থাকে x, আর 11-এর সাথে 5 যোগ করলে 16, অতএব সংখ্যাটি হলো 16। ঠিক আছে, এরপরে আমরা তারপরে প্রশ্নটি যদি দেখি যে কোন সংখ্যার 7 গুণ সমান 21 হবে। কোন সংখ্যার 7 গুণ সমান 21 হবে। মনে করি সংখ্যাটি x, তাহলে সংখ্যাটি 7 গুণ কি হবে, 7x। তাহলে প্রশ্ন মতো লিখতে পারি 7x = 21 অথবা 21। তাহলে এই 7টা বাদ দেওয়ার জন্য আমরা উভয় পক্ষে 7 দ্বারা কি করেছি, ভাগ করেছি। ঠিক আছে, তো এই 7 বাদ যায়, থাকে x, আর 21কে 7 দ্বারা ভাগ করলে 3, অতএব সংখ্যাটা হচ্ছে কত, 3। এরপরে যদি আমরা 87 নম্বরের যে কোশ্চেনটা আছে সেটা একটু লক্ষ্য করি, বলা আছে যে কোন সংখ্যার
4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে। কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে? মনে করি সংখ্যাটি x, তাহলে সংখ্যাটি 4 গুণ হবে কত? 4x, এবং তার সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে কি হবে? 4x + 3। এখন বলা আছে যে 3 যোগ করলে যোগফল কত হবে? 23 হবে। তাহলে প্রশ্ন মতে 4x + 3 = 23। ঠিক আছে, তাহলে এখন এই যে +3টা বাদ দেওয়ার জন্য, 4x এর সাথে যে +3 আছে এটা বাদ দেওয়ার জন্য উভয় পক্ষ থেকে -3 বিয়োগ করব। তাহলে +3 -3 বাদ যায়, থাকে 4x, আর 23 থেকে 3 বাদ দিলে 20। এরপরে হচ্ছে x এর সাথে 4 যেহেতু গুণন আকারে আছে, 4টা বাদ দেওয়ার জন্য আমরা কি করব? উভয় পক্ষে আমরা 4 দ্বারা ভাগ করব। তাহলে 4 বাদ যাবে, থাকবে x, 20কে 4 দ্বারা ভাগ করলে 5, অর্থাৎ x এর মান হচ্ছে 5। এরপরে যদি আমরা 28 নাম্বার যে কোশ্চেনটা আছে সেটা একটু লক্ষ্য করি, দেখেন এখানে কি বলা আছে যে কোন সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যা 3 গুণ যোগ করলে, কোন সংখ্যা, এমন একটা সংখ্যা যেই সংখ্যাটার 5 গুণের সাথে ওই সংখ্যাটার 3 গুণ যোগ করলে যোগফল কত হবে? 32 হবে। এখন সংখ্যাটি কত? মনে করি সংখ্যাটি x, তাহলে সংখ্যাটি 5 গুণ কি হবে? 5x, এবং সংখ্যাটি 3 গুণ কত হবে? 3x। তাহলে 5 গুণের সাথে 3 গুণ যোগ করলে যোগফল কত হবে? 32 হবে। তাহলে প্রশ্ন মতে 5x + 3x = 32। ঠিক আছে, তাহলে 5x আর 3x হচ্ছে 8x, আর এই পাশে আছে 32। তো x এর সাথে যেহেতু 8 গুণন আকারে আছে, 8টা বাদ দেওয়ার জন্য আমরা উভয় পক্ষে 8 দ্বারা ভাগ করব। 8 বাদ যাবে, থাকবে x, তাহলে 32কে 8 দ্বারা ভাগ করলে হবে 4। ঠিক আছে, তাহলে সংখ্যাটি হবে 4। এখন 29 নম্বর যে কোশ্চেনটা একটু যদি দেখি, এখানে কি বলা আছে যে কোন সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হবে। তাহলে সেম প্রশ্নের মতো যে কোন সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যাটারে দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 24 হবে। তো দেখেন, মনে করি আমরা হচ্ছে সংখ্যাটা x, তাহলে সংখ্যাটি 4 গুণ হবে 4x, এবং সংখ্যাটির দ্বিগুণ হবে 2x। তাহলে বলছি 4 গুণ থেকে 2 গুণ বাদ, ওই সংখ্যার দ্বিগুণ বাদ দিলে 24 হবে। তাহলে 4x - 2x = আমরা লিখতে পারি 24, তাই না? তাহলে 4x থেকে 2x বাদ দিলে 2x, আর এই পাশে হচ্ছে 24। যেহেতু x এর সাথে 2 গুণন আকারে আছে, এই 2টা বাদ দেওয়ার জন্য উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 2কে 2 দ্বারা ভাগ করলে 1, 1 এর সাথে x যেহেতু গুণন আকারে আছে, 1 আর x গুণ করলে x হবে, আর 24কে 2 দ্বারা ভাগ করলে 12, অর্থাৎ x সমান হবে 12, বা সংখ্যাটি 12। এরপর হচ্ছে 30 নাম্বার। এখানে বলা আছে যে একটি কলমের দাম যত টাকা, একটি কলমের দাম যত টাকা, তা থেকে 2 টাকা কম হলে দাম হতো 10 টাকা। কলমটির দাম কত? একটু বোঝেন, একটা কলমের দাম যত টাকা, একটা কলমের দাম যত টাকা, তা থেকে 2 টাকা কম হলে দাম হতো 10 টাকা। তাহলে কলমটির দাম কত? তো দেখেন, খুবই সহজ একটা প্রশ্ন। তাহলে মনে করি হচ্ছে কলমটার দাম হচ্ছে x টাকা। এখন এই কলমটার দাম থেকে যদি 2 টাকা কম হয় তাহলে দাম হবে কত? x - 2, আর যখন 2 টাকা কম হলো তখন কলমটার দাম হলো 10 টাকা। তাহলে প্রশ্ন মতে x - 2 = 10। তাহলে এই 2টা -2টা বাদ দেওয়ার জন্য উভয় পক্ষে +2 যোগ করব, -2 + 2 বাদ যায়, তাহলে x, আর 10 এর সাথে 2 যোগ করলে 12, অতএব কলমটির দাম হচ্ছে 12 টাকা। ঠিক আছে, এরপরে 31 নাম্বার। দেখেন যে কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। তাহলে কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার কত গুণ? 4 গুণ চকলেট কার কাছে আছে? মনিকার কাছে আছে। তাহলে দুইজনের একত্রে আবার 25টি চকলেট আছে। তাহলে কণিকার কতগুলো চকলেট আছে? কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ আছে মনিকার। আমাদেরকে বের করতে বলছে কণিকার চকলেট। ঠিক আছে, তো দেখেন, তাহলে মনে করি কণিকার xটি চকলেট আছে, তাহলে মনিকার কাছে কণিকার চকলেটের 4 গুণ চকলেট আছে। তাহলে কণিকার চকলেট 4 গুণ হলো 4xটি চকলেট, তাই না? তাহলে প্রশ্ন মতে x + 4x = হচ্ছে 25। ঠিক আছে, যেহেতু দুইজনের আবার মোটে কতটা চকলেট আছে? 25টা চকলেট আছে। ঠিক আছে, কণিকার হচ্ছে যদি x হয় তাহলে মনিকার হচ্ছে x এর 4 গুণ, অর্থাৎ এই কণিকার 4 গুণ। ঠিক আছে, মনিকার আছে এই কণিকার 4 গুণ, তাহলে 4x। তাহলে x + 4x = 25, যেহেতু দুইজনের 25টি আছে, তাহলে x আর একটা x আর হলো 4টা x, তাহলে 5টা x, আর এই পাশে হচ্ছে 25। তাহলে যেহেতু 5 আছে, এই 5টা বাদ দেওয়ার জন্য উভয় পক্ষে আমরা 5 দ্বারা ভাগ করব। তাহলে 5কে 5 দ্বারা ভাগ করলে 1, যেহেতু x এর সাথে সবসময় আমরা জানি যে কোনো কিছুর সাথে 1 গুণন আকারে আছে, তাহলে x, আর 25কে 5 দ্বারা ভাগ করলে 5। তার মানে কণিকার 5টি চকলেট আছে। ঠিক আছে, এরপর হচ্ছে 32 নাম্বার। কি বলছে দেখেন, দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30 হলে, দুইটা ক্রমিক কি সংখ্যা? ক্রমিক সংখ্যা, এবং ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা, দুইটা ক্রমিক সংখ্যা এবং জোড় সংখ্যার যোগফল 30 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। তো দেখেন, তাহলে মনে করি প্রথম জোড় সংখ্যাটা হলো x। ঠিক আছে,
যেমন ক্রমিক সংখ্যা বলতে কি বোঝায়, আমরা যদি জোড় সংখ্যা 2 থেকে শুরু করি তাহলে 2 4 6 8 10 এভাবে, ঠিক আছে। অথবা আমরা যদি 10 থেকে শুরু করি 10 12 14 16 18 এভাবে। আমরা কখনো যদি 10 থেকে শুরু করি তাহলে আমরা 10-এর পরে যে 12 জোড় সংখ্যা আছে সেটাই বলতে হবে, আমরা 10 থেকে ডাইরেক্টলি 14 বলতে পারবো না, ঠিক আছে। তাহলে সেগুলো ক্রমিক হবে না। ক্রমিক মানে একাধারে যে সংখ্যাগুলো চলে, ঠিক আছে, অর্থাৎ যেখান থেকে শুরু হবে সেখান থেকে পর্যায়ক্রমে চলতেই থাকবে, সেগুলি হচ্ছে কি সংখ্যা, ক্রমিক সংখ্যা অথবা ধারাবাহিক সংখ্যা। তো দেখেন, মনে করি প্রথম জোড় সংখ্যাটি হলো এক্স, তাহলে দ্বিতীয় জোড় সংখ্যাটা কি হবে, যেহেতু জোড় সংখ্যার কথা বলছে তাহলে এক্স এর সাথে যদি 2 যোগ করি তাহলে পরবর্তী জোড় সংখ্যাটা পাওয়া যাবে, তাহলে x+2। তাহলে প্রশ্ন মতে আবার বলা আছে তাদের সমষ্টি হচ্ছে 30, তাহলে x+x+2 = 30, তাহলে x আর x 2x + 2 = 30। এখন উভয় পক্ষ থেকে আমরা -2 বিয়োগ করব, তাহলে +2 - 2 বাদ যায় 2x, আর এর পাশে হচ্ছে 30 থেকে 2 বাদ দিলে 28, আর উভয় পক্ষে আমরা 2 দ্বারা যদি ভাগ করি এই 2টা বাদ যাবে, তাহলে x = 28কে 2 দ্বারা ভাগ করলে 14, অর্থাৎ প্রথম জোড় সংখ্যাটি 14 এবং দ্বিতীয় জোড় সংখ্যাটি কত, 14-এর সাথে 2 যোগ করলে 16, ঠিক আছে। অতএব সংখ্যা দুইটি কি হবে, একটা 14 হবে আর একটা 16 হবে। এরপরে আমাদের 33 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখেন, যে 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা, এবার কি বলছে, বিজোড় এবং 3টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল আমাদেরকে দেওয়া আছে 27 হলে সংখ্যা 3টি নির্ণয় করো। খুবই সহজ। মনে করি প্রথম বিজোড় সংখ্যা x, তাহলে দ্বিতীয় বিজোড় সংখ্যা কি হবে, x+2, অর্থাৎ প্রথমটা যদি 3 হয় তাহলে পরেরটা পাওয়ার জন্য আমাদের, পরের বিজোড় সংখ্যাটা পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই 2 যোগ করতে হবে, 3-এর সাথে 2 যোগ করলে 5, তারপরেরটা পাওয়ার জন্য অবশ্যই 2 যোগ করতে হবে, 5-এর সাথে 2 যোগ করলে 7, তাই না, এই জন্য আমরা 2 যোগ করব। তাহলে মনে করি প্রথম বিজোড় সংখ্যা x, তাহলে দ্বিতীয় বিজোড় সংখ্যা হচ্ছে x+2। এরপর হচ্ছে তৃতীয় বিজোড় সংখ্যা, তাহলে কি হবে, এটা হচ্ছে দ্বিতীয়, তার সাথে যদি আবার 2 যোগ করি তাহলে তৃতীয়টা, তাহলে x+2 হলো দ্বিতীয়, তার সাথে যদি 2 যোগ করি তাহলে তৃতীয়, অর্থাৎ 2 আর 2 যোগ করলে 4, অর্থাৎ x+4। তাহলে প্রশ্ন মতে এদের যোগফল আবার দেওয়া আছে কত, 27, ঠিক আছে। তো দেখেন, তাহলে এগুলো সবগুলো যোগ করব, প্রথমটা x, দ্বিতীয়টা x+2, তৃতীয়টা x+4, তাদের যোগফল হচ্ছে 27। তাহলে একটা x একটা x, একটা, তাহলে এখানে 3টা x, এরপরে +2 + 4, এই যে 2 + 4, এখানে 2 আছে আর 4 আছে, আর এখানে 27, তাহলে একটা 3টা, তাহলে 3x, আর এখানে 2 আর 4 হচ্ছে 6, এর পাশে হচ্ছে 27, ঠিক আছে। তো এখন 3x এর সাথে যে 6 যোগ আকারে আছে, এই 6টা বাদ দেওয়ার জন্য আমরা উভয় পক্ষে এই 6টা ওই পাশে নিয়ে যা আমরা মাইনাস করতে পারি, অথবা উভয় পক্ষ থেকে -6 বাদ দিতে পারি, তাহলে +6 - 6 বাদ যাবে, তাহলে থাকবে হচ্ছে 3x, আর 27 থেকে যদি 6 বাদ দিই তাহলে হবে হচ্ছে 21, ঠিক আছে। এখন x এর সাথে যেহেতু 3 গুণন আকারে আছে, এটা গুণন আকারে আছে, তো এই 3টা বাদ দেওয়ার জন্য আমরা উভয় পক্ষে 3 দ্বারা ভাগ করতে পারি, অথবা এই 3টা ওই পাশে নিয়ে যা ভাগ করতে পারি। তাহলে উভয় পক্ষ যদি 3 দ্বারা ভাগ করি, 3 বাদ যাবে, থাকবে x, 21কে 3 দ্বারা ভাগ করলে 7, ঠিক আছে। তাহলে প্রথম যে বিজোড় সংখ্যা সেটা হচ্ছে 7। আচ্ছা, তাহলে প্রথমটা হচ্ছে 7, প্রথম বিজোড় সংখ্যাটা হচ্ছে 7, তাহলে দ্বিতীয় বিজোড় সংখ্যাটা কত হবে, 7-এর সাথে 2 যোগ করতে হবে 9, এবং তৃতীয় বিজোড় সংখ্যাটা কত হবে, 7-এর সাথে 4 যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে 7 আর 4 11, অর্থাৎ 7 9 আর হচ্ছে 11, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের যে 34 নম্বর সৃজনশীল প্রশ্নটা আছে, আমরা যদি একটু সেটা লক্ষ্য করি, এখানে কি বলা আছে, যে একটি আয়তাকার ফুলবাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। এখন ক নম্বরে বলা আছে যে বাগানটির প্রস্থ x মিটার হলে এর পরিসীমা x এর মাধ্যমে লিখো। তো দেখেন, বাগানটির প্রস্থ আমাদেরকে দেওয়া আছে হচ্ছে x মিটার, এবং বলছে হচ্ছে দৈর্ঘ্য 2 মিটার বেশি, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য কত হবে, x+2 মিটার। তাহলে বাগানের আমাদেরকে পরিসীমা x এর মাধ্যমে বের করতে বলছে, তাহলে আমরা পরিসীমা সমান কি জানি, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 × দৈর্ঘ্য হচ্ছে x+2 আর প্রস্থ হলো x, ঠিক আছে। তো আমরা যদি এখন ব্র্যাকেট তুলে দিই তাহলে x+2 + x, তাহলে x আর x যোগ করলে হচ্ছে কত, 2x হচ্ছে, আর এখানে হচ্ছে 2। এখন আমরা দুইটার থেকে যদি 2 কমন নেই, এই যে 2 আর +2x, এই দুইটার থেকে যদি 2 কমন নেই, তাহলে আমরা হচ্ছে এইটা আগে লিখবো, এই 2 দ্বারা 2x-কে ভাগ করলে 2 বাদ যাবে, থাকবে x, xটা এখানে লিখেছি। আবার যেহেতু এই 2 থেকেও 2 কমন নিচ্ছি, 2কে 2 দ্বারা ভাগ করলে 1, এই যে +1। এখন দেখেন এই 2 আর 2 গুণ করলে 4, তাহলে 4 × x+1 মিটার। তো এটাই হচ্ছে আমাদের পরিসীমা। এরপরে আমাদেরকে খ নম্বরে কি বলছে, দেখেন খ নম্বরে বলছে যে বাগানটির পরিসীমা 36 মিটার হলে এর প্রস্থ কত। বাগানটির পরিসীমা যদি 36 মিটার হয় তাহলে প্রস্থ কত। দেখেন, ক হতে পাই পরিসীমা হচ্ছে 4 × x+1 মিটার,
এবং এখানে আমাদেরকে খ নাম্বারে বলতেছে যদি 36 মিটার হয়, তাহলে প্রশ্ন মতে 4 × x+1 = 36 লিখতে পারি। তাহলে x+1 এর সাথে 4 গুণন আকারে আছে, পাশে যায় ভাগ হবে, তাহলে 36কে 4 দ্বারা যদি আমরা ভাগ করি 4 নং 36 অর্থাৎ 9 হয়, অর্থাৎ x+1 = 9। x এর সাথে যদি +1 আসে তাহলে +1টা ওই পাশে যায় কি হবে -1, তাহলে 9 - 1, 9 থেকে 1 বাদ দিলে 8, অর্থাৎ x এর মান হচ্ছে 8। তাহলে বাগানের প্রস্থ x সমান হচ্ছে 8 মিটার। আচ্ছা, এরপরে আমাদেরকে গ নাম্বারে কি বলছে দেখেন, গ নাম্বারে বলছে যে বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হলে, বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হলে প্রতি বর্গমিটার পরিষ্কার করতে কত খরচ হবে? পুরো বাগানটা পরিষ্কার করতে যদি 320 টাকা খরচ হয়, তাহলে 1 বর্গমিটার পরিষ্কার করতে কত খরচ হবে সেটা বের করতে হবে। তাহলে খ হতে পাই বাগানের প্রস্থ x = হচ্ছে 8 মিটার, তাহলে বাগানের দৈর্ঘ্য কত হবে? যেহেতু প্রস্থের চাইতে দৈর্ঘ্য 2 মিটার বেশি, তাহলে x এর সাথে যদি 2 যোগ করি তাহলে পেয়ে যাব। তাহলে x এর মান 8, তার সাথে 2 যোগ করলে হবে কত? 10 মিটার, অর্থাৎ দৈর্ঘ্য হবে 10 মিটার। তাহলে ক্ষেত্রফল সমান কি জানি? আয়তাকার বাগানের ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গমিটার। তাহলে দৈর্ঘ্য হয়েছে 10 আর প্রস্থ হচ্ছে 8, তাহলে 8 × 10 = 80 বর্গমিটার। তাহলে ক্ষেত্রফল পাইলাম 80 বর্গমিটার। তো দেখেন এই যে 80 বর্গমিটারে খরচ হয় হচ্ছে 320 টাকা, পুরো বাগানটা পরিষ্কার করতে খরচ হয় 320 টাকা, পুরো বাগানটা হচ্ছে 80 বর্গমিটার। তাহলে 1 বর্গমিটারে কত খরচ হবে? 80 বর্গমিটারে যদি 320 টাকা খরচ হয়, তাহলে 1 বর্গমিটারে কত, অথবা প্রতি বর্গমিটারে। এই কারণে কি করতে হবে? মোট যে হচ্ছে খরচ সেটাকে এই যে বাগানের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে 1 বর্গমিটারে কত হবে সেটা পেয়ে যাব। তাহলে 320কে 80 দ্বারা ভাগ করলে 0 0 বাদ, 32কে 8 দ্বারা ভাগ করলে 4 × 8 = 32, অর্থাৎ 4 টাকা। ঠিক আছে, প্রতি বর্গমিটারে 4 টাকা খরচ হবে। এরপরে সর্বশেষ যে 35 নম্বর কোশ্চেনটা আছে আমরা যদি একটু লক্ষ্য করি, দেখেন 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, এখানে জোড়ও বলা নাই বিজোড়ও বলা নাই, ঠিক আছে, ক্রমিক সংখ্যা। তাহলে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল দেওয়া আছে 24। এখন ক নাম্বারে বলছে সবচেয়ে ছোট সংখ্যাটি x হলে অপর সংখ্যা দুইটি x এর মাধ্যমে লিখো। তাহলে আমাদেরকে দেওয়া আছে একটা সংখ্যা x, তাহলে অপর সংখ্যা দ্বয় যথাক্রমে একটা হবে x+1 আর একটা হবে এটা হলো দ্বিতীয়টা, আর তৃতীয়টা হবে এটা দ্বিতীয়, তার সাথে 1 যোগ করতে হবে। ঠিক আছে, তো এটা হবে আমাদের তৃতীয় সংখ্যাটা, অর্থাৎ একটা হবে x+1 আর একটা হবে x+2। এখন খ নাম্বারে বলছে যে দেওয়া তথ্যের সাহায্যে সংখ্যা 3টি নির্ণয় করো। যে তথ্যগুলো আমাদেরকে দেওয়া আছে সেই তথ্যের সাহায্যে সংখ্যা 3টা নির্ণয় করতে হবে। তাহলে ক হতে পারি সংখ্যা 3টি, একটা হলো x, একটা হলো x+1 আর একটা হলো x+2। আমাদেরকে আবার এই 3টা সংখ্যার যোগফল দেওয়া আছে 24। তাহলে প্রশ্ন মতে এই 3টা সংখ্যা যোগ করবো, একটা x প্লাস একটা x+1 প্লাস আর একটা x+2। তাহলে x আর x, একটা দুইটা তিনটা x, তার মানে 3x 1 আর হচ্ছে +2, এই 1 এর সামনে প্লাস, এই 2 এর সামনে প্লাস, তাহলে 1 আর 2 এ 3, তাহলে 3x + 3, এই পাশে হচ্ছে 24। তাহলে +3 আছে, ও পাশে যা হবে কি -3, তাহলে 24 থেকে 3 বাদ দিলে 21, তাহলে 3x = 21। এখন x এর সাথে 3 গুণন আকারে আছে, এই পাশে এসে ভাগ হবে, তাহলে 21কে 3 দ্বারা ভাগ করলে 7, অর্থাৎ x = 7। তাহলে একটা সংখ্যা হচ্ছে 7, অপর সংখ্যা দ্বয় যথাক্রমে x+1 অর্থাৎ 7 + 8, 7 আর 1 = 8, আর একটা হলো x+2 অর্থাৎ 7 + 2, 7 + 2 হচ্ছে 9। ঠিক আছে, তাহলে 7, 8 আর হচ্ছে 9, সংখ্যা 3টা 7, 8, 9। এরপরে আমাদের যে গ নং কোশ্চেনটা আছে আমরা যদি একটু সেটা লক্ষ্য করি, তো দেখেন এখানে কি বলা আছে যে y একটি সংখ্যা যার দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা দুইটির যোগফল অপেক্ষা 4 বেশি। তাহলে y হচ্ছে একটা সংখ্যা যার দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা দুইটির যোগফল অপেক্ষা 4 বেশি। এখন y এর মান নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে খ হতে আমরা কি পাই? সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 7 আর সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9, এটা আমরা পেয়েছি, তাই না? তো এখন বলছিল যে y একটি সংখ্যা যার দ্বিগুণ, তাহলে দ্বিগুণ কি হবে? 2y। প্রাপ্ত ছোট ও বড় সংখ্যার যোগফল অপেক্ষা 4 বেশি। ছোট সংখ্যা 7, বড় সংখ্যা 9, এই দুইটা যোগফল অপেক্ষা 4 বেশি। এই y যে একটা সংখ্যা যার দ্বিগুণ, ঠিক আছে, তাহলে 2y = লিখতে পারি 7 + 9 × +4, তাহলে 7 আর 9 16 + 4, 16 আর 9 হচ্ছে 20, তাহলে 2y = 20। তাহলে 2y এর সাথে গুণন আকারে আছে, ওপাশে যায় কি হবে? ভাগ হবে, তাহলে 20কে 2 দ্বারা ভাগ করলে 10, অর্থাৎ y এর মান হচ্ছে 10, y যে সংখ্যাটা সেটা হচ্ছে 10। তো আশা করি আমাদের আজকের যে প্রশ্নগুলো ছিল তোমাদের অনুশীলনী 5-এর সবগুলো প্রশ্ন তোমরা বুঝতে পেরেছো। তো কোথাও যদি সমস্যা মনে হয় অবশ্যই আমাদেরকে জানাইতে পারো, ইনশাল্লাহ আমরা বুঝে দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।